আচ্ছা, আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সে আজকে এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। সো আমি তোমাদেরকে অন্য দুইজন স্যারের কি ক্লাস হয়েছে তোমাদের? তোমরা কি ক্লাস একজন স্যার হয়েছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। কার হয়েছে ক্লাস? মোকলেস স্যার আর শরীফুল স্যার। না, কার ক্লাসটা হয়েছে? বলা যে একজনের হয়েছে। না ম্যাম, দুইজনের। মোকলেস স্যার আর শরীফুল স্যার। তো আমরা বেসিক্যালি এই ক্লাসটায় আমরা এই তিনজন টিচারই এই ক্লাসটা নিব। সো আমার নাম তো অলরেডি তোমরা তো জানোই, 202 ক্লাসে অলরেডি বলা হয়ে গেছে। সো এখানে নতুন করে বলার কিছু নাই। আমরা এই কোর্সটা নিব, এই কোর্সের কন্টেন্টগুলো আমরা আমাদের মতো করে ভাগ করে নিয়েছি। এক একজন, আমি যেমন তোমাদেরকে সিমেন্ট, ব্রিক, লাইম এই ধরনের বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস গুলো, কমন ম্যাটেরিয়ালস গুলো ইউজ হয় সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানাবো, এবং শরীফ স্যার অন্যান্য জিনিসগুলো দেখাবেন, মোকলেস তোমাদের অ্যাগ্রিগেট, কংক্রিট এগুলো নিয়ে পড়াবেন। তো যেহেতু আমাদের যে 202 কোর্সটা অর্থাৎ ম্যাটেরিয়াল সেশনাল, সেটার প্রথম 5টা এক্সপেরিমেন্ট হচ্ছে সিমেন্টের উপর, তো সেই কারণে আমি সিমেন্টটাই আগে পড়াচ্ছি এবং যতটুকু সম্ভব আমি থিওরি ক্লাসে কভার করার চেষ্টা করব যে যেটা তোমার ওই ল্যাবের সাথে রিলেটেড, যাতে করে তোমাদের জন্য ল্যাবগুলা বুঝতে সুবিধা হয়। রেফারেন্স বুক হিসেবে আমরা সাধারণত এই বইগুলো ফলো করি, এছাড়া বাইরেও বিভিন্ন তোমার ই বুকস পাওয়া যায় গুগলে, সেগুলা থেকেও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন হেল্প নিয়ে থাকি। তো তোমরা এগুলা আমরা যে হ্যান্ডআউট গুলো দিব সেগুলো পড়তে পারো এবং ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসের জন্য এই বইগুলো দেখতে পারো এবং গুগলও ইউজ করতে পারো। সো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর জন্য যে কন্টেন্টস গুলো ইউজ করি বা যে জিনিসগুলো ইউজ করি, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজের সাথে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ কার সাথে রিলেটেড, কোন ফিল্ডের সাথে রিলেটেড? বেসিক্যালি ওভারঅল যত ধরনের কাজ হয় for development of civilization, for our better living, for the betterment of the environment, সমস্ত কিছুই সিভিল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে পড়ে যায়। অর্থাৎ আমরা বিভিন্ন পারপাসে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ডিজাইন করি, সেটা রেসিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক, ফর আদার ইউজেস হোক, সেগুলা তৈরি। শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন না, রাস্তাঘাট, ব্রিজ এগুলো তৈরি। দেন এই যে ওয়াটার সাপ্লাই ফ্যাসিলিটিস, ট্রান্সপোর্ট সিস্টেম যা যা বলছি, এগুলো সব কিছুই সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ছে। এবং ইভেন তোমার এগুলা তৈরি করতে যে তোমার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে বা যে ধরনের ইকোসিস্টেম ইমব্যালেন্স হচ্ছে বা অন্য এনভায়রনমেন্টের অন্য যা যা ইনফ্লুয়েন্স এই কনস্ট্রাকশনের সাথে রিলেট হচ্ছে বা আমার কাজের সাথে রিলেট হচ্ছে, সেগুলা কন্ট্রোল করা, প্রতিটা জিনিস ইজ রিলেটেড উইথ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো আমরা করি, সেটা ইদার কনস্ট্রাকশন হোক, মেইনটেনেন্স হোক, কোনো ধরনের ফ্যাসিলিটি সাপ্লাই হোক, যেটাই হোক না কেন, সবকিছুতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মেটেরিয়াল ইউজ করতে হয়ে থাকে। সেই সব মেটেরিয়ালস গুলা ন্যাচারাল মেটেরিয়ালসও হতে পারে, আবার সিনথেটিক মেটেরিয়ালসও হতে পারে। ন্যাচারাল মেটেরিয়ালস কি ইউজ করি আমরা বলো তো? রোল 84 আর ম্যাম ব্রিক, সয়েল থেকে ব্রিক হয়, সেটা তো ন্যাচারাল হলো না, সেগুলো হয়ে গেল আর্টিফিশিয়াল মেটেরিয়ালস, তাই না? সো তাহলে ন্যাচারাল ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা যেগুলো হচ্ছে আনপ্রসেসড অথবা মিনিমালি প্রসেস এই ধরনের এলিমেন্টস, যেমন স্টোন, রক, স্যান্ড, উডস এটসেট্রা। সিনথেটিক ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে কি, যেমন যে বললাম ব্রিকের কথা, তারপরে সিমেন্ট, কংক্রিট, টাইলস, স্টিল, এগুলো সবই আমরা পেয়ে থাকি বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং অথবা আর্টিফিশিয়ালি কম্পোজ করার মাধ্যমে। তো যেটাই হোক না কেন, এই যে সেটা ন্যাচারাল ম্যাটেরিয়াল হোক বা সিনথেটিক ম্যাটেরিয়াল হোক, সেটা আমরা ডিসাইড করি সিলেকশনটা কিভাবে করব, কিসের বেসিসে সিলেক্ট করব। আমরা যে কোনো, ধরো আমি একটা ব্রিজ বানাবো, আমি এখন ব্রিজ বানানোর জন্য কি ইউজ করব? আমি কি কাঠ ইউজ করব, নাকি স্টিল ইউজ করব, নাকি কংক্রিট ইউজ করব, নাকি অন্য কোনো অ্যালুমিনিয়াম অ্যালয় ইউজ করব? সেটা ডিসিশনটা কিসের বেসিসে হয়? ধরো আমি উড বিভিন্ন পারপাসে ইউজ করি, সেটা আমরা পোল হিসেবে ইউজ করি। তারপরে তোমার এই যে আমাদের কাঠের বিভিন্ন ফার্নিচার বানানো, দরজার ফ্রেম, এগুলো বানাতে ইউজ করি। আবার যে বিভিন্ন বোর্ডগুলা, এই বোর্ডগুলা আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার থেকে শুরু করে ফ্লোরিং, প্যানেলিং এগুলোর কাজে ইউজ করছি। স্টিল আমরা ইউজ করছি কত জায়গায়, তাই না? কোথায় আমরা এই যে আমাদের বিল্ডিং এর যে বিভিন্ন
স্ট্রাকচারাল পার্ট বলো, এই যে বিভিন্ন ট্রাস, এই যেখানে যে ট্রাস গুলা দেখা যাচ্ছে, এগুলার যে অ্যাঙ্গেল গুলা, বিভিন্ন সাপ্লাইয়ের জন্য যে পাইপস গুলা, এগুলার জন্য আমরা স্টিলের বিভিন্ন শেপের, সেটা কেবল হোক, পাইপ হোক, রিবার হোক, ইউজ করছি। কংক্রিট তো আমরা জানি, কংক্রিট আমরা বিভিন্ন ভাবে ইউজ করে থাকি বিভিন্ন কনস্ট্রাকশনে। একইভাবে স্টোন অ্যান্ড ম্যাসনরি আমরা বিভিন্ন কনস্ট্রাকশনের বিল্ডিং ব্লক হিসেবে, কনস্ট্রাকশন ব্লক হিসেবে, পেভমেন্ট ব্লক হিসেবে ইউজ করছি। অ্যাসফল্ট কি? রাস্তা বানায়, তাই না? এটার নাম যে অ্যাসফল্ট, সেটা জানো নাকি কি জানো? বিটুমিন, কি নাম জানো এটা? হ্যাঁ, অ্যাসফল্ট জানো। এটা বেসিক্যালি এটার নাম অ্যাসফল্ট। এই বিটুমিনই অ্যাসফল্ট। এটা তোমার যে তোমার পেট্রোলিয়াম থেকে, মানে ইয়ের থেকে এটা আসতেছে, এটা একটা ন্যাচারাল এলিমেন্ট বিটুমিন। সেটাকেই তোমার যখন তুমি বিভিন্ন আদার ইনগ্রেডিয়েন্ট, কোর্স অ্যাগ্রিগেট বা ফাইন অ্যাগ্রিগেটের সাথে মিক্স করছো, উই গেট দ্য অ্যাসফল্ট। দেন তোমার অ্যালুমিনিয়ামও আমরা বিভিন্ন পারপাসে, বিভিন্ন স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে ইউজ করে থাকি। আর্কিটেকচার, আর দেখো যেখানে আমরা যখন জিনিসটাকে সৌন্দর্য বর্ধন করতে চাই, অর্থাৎ এটাকে আমরা ডেকোরেটিভ করতে চাই, তখন আমরা বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল ম্যাটেরিয়ালস ইউজ করি, যেমন তোমার গ্লাস, টাইলস, অ্যাকোস্টিক টাইলস, এগুলা। আবার বিভিন্ন ধরনের ফিলারের জন্য, এই যে যখন বিল্ডিং বানানো হয়, নিচের ফাউন্ডেশন বসানোর পরে তোমার ইয়েতে প্লিন্থ লেভেলে আসার জন্য কি করতে হবে, জায়গাটায় ফিলিং করতে হয় না? তোমরা যে ড্রয়িং এ তো এগুলো করছো, তাই না, বিল্ডিং ড্রয়িং এ? তো তখন এই আমাদেরকে এই সয়েল দিয়ে জিনিসটাকে ফিল আপ করতে হয়েছে। এমব্যাঙ্কমেন্ট লাইনারের জন্য আমরা সয়েল ইউজ করে থাকি। সো তার মানে দেখা যাচ্ছে এই যে এত ভ্যারাইটি অফ মেটেরিয়ালস আমি দেখালাম, অনেক মেটেরিয়ালস আছে যেগুলা মাল্টিপল পারপাসে ইউজ হয়ে থাকে। অর্থাৎ একই কাঠ দিয়ে আমি রাস্তা বানাচ্ছি, প্যানেল বানাচ্ছি, দরজা ফ্রেম বানাচ্ছি, স্টিল দিয়েও আমি কনস্ট্রাকশনে ইউজ করছি, বিভিন্ন ভাবে ইউজ করছি। তো তাহলে আমি কখন কোন ম্যাটেরিয়াল ইউজ করব? আমি যখন ব্রিজ বানাবো, যে বললাম যে আমি কি কাঠ ইউজ করব না কংক্রিট ইউজ করব নাকি আমি স্টিল ইউজ করব, সবকিছু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। মেজরলি অন ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ তোমার কাছে কি পরিমাণ ফান্ড অ্যাভেলেবল আছে, কি পরিমাণ টাকা তুমি এক্ষেত্রে ইউজ করতে পারবা। এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কি? ধরো এটা একটা এমন তুমি একটা স্ট্রাকচার বানাবা যেটা ওয়াটারের কন্ট্যাক্টে আছে বা খুব এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনে আছে। সো সেই সব ক্ষেত্রে তোমার কি হবে, আমার এনভায়রনমেন্ট একটা বড় গভর্নিং ফ্যাক্টর। ধরো যেসব জায়গাতে অনেক বেশি বাতাসের মধ্যে, ধরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, করোসিভ ম্যাটেরিয়াল বেশি আছে, তো সেসব জায়গায় তুমি ডাইরেক্ট র স্টিল ইউজ করতে পারবা না, সেসব জায়গায় নন করোড ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। তারপর হচ্ছে তোমার ওই ম্যাটেরিয়ালটার অ্যাভেলেবিলিটি, অর্থাৎ ওই এরিয়াতে ওই ম্যাটেরিয়ালটা কতটুকু অ্যাভেলেবল, কারণ ওইটা যদি লোকাল, আমরা সবসময় লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল গুলোকে প্রেফার করি কস্ট এফেক্টিভনেস এর জন্য। তারপরে তোমার টেকনিক্যাল কনসিডারেশন, অর্থাৎ এটা ডিজাইনটা আমি কেমনে কিভাবে কি করতে পারি। আচ্ছা একটা মিনিট, একটু তোমরা হতে থাকো। সো তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্ত ফ্যাক্টর গুলো গভর্ন করে যে আমি কোন ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করবো এবং কিভাবে ইউজ করব। তাছাড়া তোমার জিওগ্রাফিক কন্ডিশন, ইকোনমিক, এই যে তোমার যেগুলো বললাম, এগুলা মিলায় আমার বেসিক্যালি ডিজাইনে আমি কোন ম্যাটেরিয়ালটা ইউজ করবো সেটাকে সিলেক্ট করতে হয়। সো তাহলে দেখা যাচ্ছে যে আমার ডিজাইনটা যে ফ্যাক্টর গুলা গভর্ন করে সেগুলোর মধ্যে মেইনলি আছে স্ট্রেস ভার্সেস স্ট্রেংথ। তোমরা কি জানো হোয়াট ইজ স্ট্রেস এন্ড হোয়াট ইজ, কথাটা কি বুঝাইতে পারছি? ইয়েস ম্যাম। এখন বুঝছো স্ট্রেংথ কি? অর্থাৎ তোমার উপর যখন কোনো কিছুর উপর যখন কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, দ্যাট ইজ স্ট্রেস। অর্থাৎ আমি তার উপর ফোর্স অ্যাপ্লাই করছি, সো পার ইউনিট এরিয়াতে ওই ফোর্সটাকে আমরা বলি স্ট্রেস। আর স্ট্রেংথ হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা সেটাকে রেজিস্ট করতে পারে কতক্ষণ, সেটা তার স্ট্রেংথ। তার মানে আমি একটা জিনিসের উপর লোড দিয়ে যাচ্ছি, সে সহ্য করেই যাচ্ছে, যখন তার ম্যাক্সিমাম সহ্য ক্ষমতা সে পৌঁছায় গেল, সে ফেল করবে। সো তার মানে ওই আমার দেয়া স্ট্রেসটা তার স্ট্রেংথের থেকে বেশি ছিল। বুঝেছো জিনিসটা? সবাই বুঝতে পেরেছো? ম্যাম তাহলে কি আমরা বলতে পারি যে স্ট্রেংথ হচ্ছে সহ্য ক্ষমতা একটা ম্যাটেরিয়ালস? হ্যাঁ, একটা ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি টু রেজিস্ট স্ট্রেস, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, অর্থাৎ সে কতটুকু তার শক্তি আছে। ওই একই স্ট্রেংথ আর স্ট্রেসের ইউনিট কিন্তু একই,
এই যে আমরা বলি কংক্রিটের স্ট্রেংথ 28 ডে স্ট্রেংথ হচ্ছে 4000 পিএসআই, তার মানে কি তাকে আমি ম্যাক্সিমাম 4000 পিএসআই লোড দিতে পারবো, তার পার স্কয়ার ইঞ্চ এরিয়াতে ম্যাক্সিমাম সে 4000 পাউন্ড লোড সহ্য করতে পারবে। তাহলে এটা কি তার স্ট্রেংথ। স্ট্রেস তো যে কোনোটাই হতে পারে, আমি তার উপরে স্ট্রেস 200 পিএসআই দিতে পারি, 400 পিএসআই দিতে পারি গ্র্যাজুয়ালি, তার মানে ম্যাক্সিমাম তার উপর আমি 4000 পিএসআই লোড দিতে পারবো। আচ্ছা ম্যাম, এই ক্ষেত্রে কি হুকসের ল বা কোন একটা লিমিটের মধ্যে কাজ করবে, না ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যতটা মানে স্ট্রেস সে নিতে পারে সেটা কাউন্ট করা হবে? তোমার ম্যাটেরিয়াল টাইপ, ম্যাটেরিয়াল যদি ডাকটাইল হয় তাহলে সে একটা ল ফলো করবে, হুকস ল ফলো করবে। সে যদি ব্রিটল হয় অর্থাৎ সে তার ইয়েতে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পৌঁছানোর আগে যখন কোনো সাইন ইন্ডিকেশন না দেয় যে হ্যাঁ আমি ফেল করতে যাচ্ছি, সেগুলোকে আমরা বলি ব্রিটল ম্যাটেরিয়াল, যে সে তার ক্যাপাসিটিতে পৌঁছালো আর ভেঙে গেল। আর যখন সে ফেল করার আগে সে ইন্ডিকেশন দেয় যে না আমি ফেলের দিকে যাচ্ছি, ধরো একটা রাবার তুমি যখন টানছো সে লম্বা হচ্ছে 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 হচ্ছে, ছিঁড়ে যাওয়ার আগে দেখা যায় একটা জায়গায় সে চিকন হয়ে যাচ্ছে, তার মানে সে ইন্ডিকেশন দিচ্ছে যে আমি কিন্তু আমার ক্যাপাসিটিতে চলে যাচ্ছি, আমি লোড রেজিস্ট করার চেষ্টা করছি বাট ইজ গোয়িং বিয়ন্ড মাই লিমিট অফ ক্যারিং স্ট্রেস। সো যখন সে ছিঁড়ে যাচ্ছে একটা লাস্ট মুহূর্তে তার আগে কিন্তু সে ইন্ডিকেশন দিচ্ছে। সো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে আমার যেসব ম্যাটেরিয়াল গুলো একটা সার্টেন ল ফলো করে, আবার কিছু ম্যাটেরিয়াল আছে উইদাউট শোয়িং এনি ইন্ডিকেশন সে ফেল করে। তো সবসময় তোমার ওই হুকস ল বা ওই ধরনের ল ফলো করছে না। সো স্ট্রেস ভার্সেস স্ট্রেংথ এটা একটা ফ্যাক্টর। দেন একইভাবে স্ট্রেন ভার্সেস ডিফ্লেকশন, অর্থাৎ কোন একটা জায়গাতে যেমন ধরো এই যে একটা ব্রিজ বা একটা হ্যাঙ্গিং ব্রিজ, তো তার মানে কি সে লোড নিলে সে কি হচ্ছে, সে নিজে সেটার শেপ চেঞ্জ করে ডিফ্লেক্ট করে লোডটাকে রেজিস্ট করছে। তো কতখানি ম্যাক্সিমাম সে ডিফ্লেক্ট করতে পারবে, এটা হচ্ছে তার স্ট্রেন নেয়ার ক্যাপাসিটি, তাই না? সো অর্থাৎ সে কতখানি স্ট্রেন সহ্য করতে পারবে, সে কতটুকু ডিফ্লেক্ট হতে পারবে, সেটা একটা ফ্যাক্টর। একইভাবে এক্সপোজার ভার্সেস ডিউরেবিলিটি, অর্থাৎ সে কি ধরনের এনভায়রনমেন্টে এক্সপোজ, সেক্ষেত্রে সেই এক্সপোজারে সে কতটুকু স্ট্রং থাকবে, কতটুকু সে ডিউরেবল থাকবে, দিজ আর দ্য ফ্যাক্টরস। রিস্ক ভার্সেস কনসিকুয়েন্স, অর্থাৎ আমি কতখানি রিস্ক আমার এই কনস্ট্রাকশনটাতে হচ্ছে, এই রিস্কের কারণে যদি ফেইলিওর হয় সেই ফেইলিওরের কনসিকুয়েন্স গুলো কি হতে পারে, কি ধরনের এফেক্ট আসতে পারে। দেন কস্ট ভার্সেস এস্থেটিক্স এন্ড লাইফ সাইকেল, অর্থাৎ আমি অনেক টাকা খরচ করলাম কিন্তু এটা দেখতে খুব বাজে হলো, লোকালি সেটা অ্যাকসেপ্টেবল হলো না, বা ওইটার লাইফ সাইকেল খুব কম হলো, সেসব ক্ষেত্রে কি আমার কস্ট বেশি পড়ে গেল, তাহলে এটা কস্ট এফেক্টিভ হলো না। তো এরকম বিভিন্ন ফ্যাক্টর এবং এই রিলেশনশিপ গুলোর বেসিসে আমরা কিন্তু সিলেক্ট করে থাকি যে আমরা কনস্ট্রাকশনে কোন ম্যাটেরিয়ালটা ইউজ করে থাকি। ম্যাম এক্সপোজার ভার্সেস ডিউরেবিলিটি যদি আরেকবার একটু, এক্সপোজার বলতে কি বোঝাচ্ছে এখানে? অর্থাৎ এনভায়রনমেন্টে সে যে এক্সপোজ বা সে যে কন্ডিশনে এক্সপোজ, ধরো একটা জিনিস আমি একটা এমন একটা জায়গায় বানাবো সেখানে ধর এটা একটা কি বলবো ফায়ার প্লেস, তো ধরো ফায়ার প্লেসের যে বানাবো সেটার ইট গুলাকে কিরকম হতে হবে, ফায়ার রেজিস্ট্যান্ট হতে হবে, তাই না? তো সে যদি ফায়ার রেজিস্ট্যান্ট না হয় তাহলে কি তার ডিউরেবিলিটি কমে যাবে, সে কিছুদিন পরে নষ্ট হয়ে ভেঙে যাবে। তো তার মানে আবার ধরো কোন একটা স্ট্রাকচার খুব এক্সট্রিম ওয়েদারে এক্সপোজ, যেখানে হয়তো শীতকালে অনেক ঠান্ডা পড়ে, বরফ পড়ে, আবার গরমকালে অনেক গরম পড়ে, বা এটা মরুভূমির কোনো কিছু একটা বানাবো, তার মানে কি সে এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশন এক্সপোজড। তো তাহলে সেক্ষেত্রে আমাকে এমন ম্যাটেরিয়াল নিতে হবে যেগুলো ওই রকম কন্ডিশনে ডিউরেবল থাকবে, তাই না? তখন কি আমি যে কোনো নর্মাল ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো যেগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়? বা ধরো একটা পানির কন্ট্যাক্টে আমি একটা কংক্রিটের স্ট্রাকচার বানাবো, সেক্ষেত্রে আমি যদি সাধারণ সিমেন্ট দিয়ে বানাই তাহলে দেখা যাবে যে সেই সিমেন্টের যে কম্পাউন্ডস গুলো আছে সেগুলো পানির বিভিন্ন সল্ট দিয়ে এফেক্টেড হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে কিছু স্পেশাল সিমেন্ট ইউজ করতে হবে। তো তার মানে আমার এক্সপোজার কন্ডিশনের রেসপেক্টে তার সে কতখানি ডিউরেবল থাকবে তার বেসিসে আমি ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করব। বুঝতে পেরেছো কি বুঝিয়েছি আমি? জি ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, স্ট্রেন আর ডিফ্লেকশন এদের মধ্যে ডিফারেন্সটা কি? স্ট্রেনের ডেফিনেশন কি বলো? ম্যাম পার ইউনিট লেন্থে যতটুকু ডিফ্লেক্ট হয় কতটুকু লেন্থ চেঞ্জ হয়, তাই না? তো তার মানে এটা হচ্ছে ওই একইভাবে যে স্ট্রেস কি তার উপর আমি যেটা দিচ্ছি, ঠিক আছে, আর সেটাকে নিয়ে সে কতটুকু ডিফ্লেক্ট করছে। একটা জিনিসের উপর আমি একটা লোড চাপালাম, ঠিক আছে, মাঝখানে একটা লোড চাপালাম, তাহলে কি দুই দিকে যদি তার সাপোর্ট থাকে তাহলে মাঝখানের অংশটা কি নিচের দিকে ঝুলে যাবে, তাই না? তো নিচের দিকে ঝুলে যাওয়া মানেটা কি তার ভিতরে স্ট্রেন হচ্ছে, তার লেন্থ চেঞ্জ হচ্ছে। সো তাহলে সে ম্যাক্সিমাম কতটুকু লেন্থ চেঞ্জ
নিতে পারবে ফেল করার আগে, সেটা হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি টু রেজিস্ট টু কন্টিনিউ স্ট্রেন। বুঝতে পেরেছো এখন? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? সো তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই ধরনের ফ্যাক্টরগুলোর বেসিসে সিলেক্ট করি আমাদের কনস্ট্রাকশন, আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করব। সো তোমরা অন্য যে দুজন স্যার আছেন তাদের কাছে এইসব বিভিন্ন ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারবে। যেমন আজকের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে সিমেন্ট। অলরেডি সিমেন্ট সম্পর্কে ডিটেলস তোমাদেরকে আমি 202 ল্যাব ক্লাসে বলেছি যে দিস ইজ আ ফাইনলি গ্রাউন্ড ম্যাটেরিয়াল এন্ড হুইচ ইজ হাইড্রোলিক ম্যাটেরিয়াল, এবং এটা একটা কংক্রিটের একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ইন মেকিং কংক্রিট। কংক্রিট কাকে বলে? 114, যেটা অবশ্যই থাকতে হবে, উইদাউট দিস কংক্রিটই হবে না, কারণ ইট অ্যাক্ট অ্যাজ দ্য বাইন্ডার ম্যাটেরিয়াল ইন কংক্রিট। বাইন্ডার ম্যাটেরিয়াল মানে যেখানে যে তোমরা দেখলে ছবিটার মধ্যে যে যে ইয়ে আছে, স্টোন চিপস আছে বা বালি আছে, এরা হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়াল। তুমি বালি আর সিমেন্ট, বালি আর এই অ্যাগ্রিগেট কে, অর্থাৎ এই যে স্টোন চিপস কে একসাথে পানি দিয়ে যতই মিক্স করো, ওইটা কি জমাট বাঁধবে? জমাট বাঁধবে না। জমাট বাঁধবে কার জন্য? যখন তুমি তার সাথে পানি, সিমেন্ট এবং পানি অ্যাড করবা, সেই সিমেন্ট তখন পানির সাথে হাইড্রোলিক রিঅ্যাকশন ঘটাবে এবং সেইটার রিঅ্যাকশনের মাধ্যমে নিজেদের মধ্যে সে বন্ড ফর্ম করবে, এবং ওই বন্ড যখন সে ফর্ম করছে তার সাথে সাথে আমি যাকে মিশাচ্ছি, সেটা এই স্টোন চিপস হোক কি ব্রিক চিপস হোক কি বালি হোক, সবাইকে নিয়ে সে একটা ইউনিট মাস তৈরি করে, এবং সেটাই উইথ টাইম hardened হয় by the chemical reaction of the constituents present in cement, এবং সেটা যখন হার্ডেন হয়ে যায়, সেট হয়ে হার্ডেন হয়ে যায়, এটা একটা সলিড মাস দেয়, যেটা কিনা একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোড কে রেজিস্ট করতে পারে। সো সেই জন্যই যখন এটা হার্ডেন হয়ে যাচ্ছে, এরকম আমরা একটা সারফেস পেয়ে যাচ্ছি, সো উই ক্যান পুট লোড অন দিস সারফেস when it get hardens। সো সেই জন্য সিমেন্ট হচ্ছে কনস্ট্রাকশনে যখন কংক্রিট আমরা দিয়ে ইউজ করে থাকি, তার চিফ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই সিমেন্ট। সো আমরা যদি সিমেন্ট, এখন আমরা যে সিমেন্ট তোমরা দেখো, অর্থাৎ যে গ্রে কালারের যে পাউডারটা, এইটা ইতিহাস হচ্ছে, হ্যাঁ বলো। কংক্রিট আর মর্টারের মধ্যে তাহলে ডিফারেন্স কোথায়? কংক্রিটের মধ্যে তুমি কোর্স অ্যাগ্রিগেট অ্যাড করছো, অর্থাৎ স্টোন চিপস, ব্রিক চিপস, তার সাথে সাথে বালি অ্যাড করছো এবং সিমেন্ট অ্যাড করছো। আর মর্টার হচ্ছে শুধুমাত্র বালি আর সিমেন্টের মিক্সচার, অর্থাৎ ফাইন অ্যাগ্রিগেট এবং সিমেন্টের মিক্সচার, তখন সেটাকে আমরা বলি মর্টার। আমরা পরে গ্র্যাজুয়ালি এগুলো আরো ডিটেইলসে জানবো, ঠিক আছে? ওকে, আর আমি যে তোমাদেরকে পড়াই, তোমরা কি বুঝতে পারো? তোমাদের কি কোনো অসুবিধা হয় বুঝতে পড়া? না ম্যাম। এনিওয়ে, আচ্ছা, ম্যাম মর্টারটা আরেকবার বলুন। মর্টার হচ্ছে সিমেন্ট এবং স্যান্ড কে যখন আমি মিক্স করব উইথ ওয়াটার, অফকোর্স ওয়াটার থাকতে হবে, তখন সেটাকে বলা হয় মর্টার। আর যখন এইটার সাথে আমি স্টোন চিপস অথবা ব্রিক চিপস কে কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ইউজ করছি, তখন এই মিক্সচারটাকে বলা হয় কংক্রিট। ঠিক আছে? বুঝতে পেরেছো যে কোশ্চেন করলা? জি ম্যাম। ওকে ম্যাম, পানি তো হচ্ছে প্রতি ক্ষেত্রে ইউজ হচ্ছে, তাহলে কি বলা যায় পানি হচ্ছে ওয়ান অফ দ্য বিল্ডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে ন্যাচারালি পড়ে? পানিটাকে তো তুমি দিচ্ছ সিমেন্টটা যাতে অ্যাক্টিভ হয়। সিমেন্ট হচ্ছে, আমি বলছি হাইড্রোলিক সিমেন্ট, মানে সে পানি ছাড়া তো সে রিঅ্যাক্ট করবে না। পানি যদি না দাও তাহলে মিক্সচার হবে কেমনে? পানিটাকে তো তোমার দিতেই হবে বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ধরলে। এটা তো পানিটা হচ্ছে কি তোমার কি বলবো, এটা তোমার এনহ্যান্সার হিসেবে কাজ করতে হয়। অর্থাৎ তুমি যে সিমেন্ট কে ইউজ করছো, সিমেন্ট পানির সাথে রিঅ্যাক্ট করছে, দেন সেটা সে একটা মানে পার্টিকুলার একটা ফর্ম তৈরি করছে, বা তার যে প্রপার্টি সেটাকে সে শো করতে পারছে। আদারওয়াইজ তো সে একটা জাস্ট একটা ইনার্ট ম্যাটেরিয়ালের মতো রয়ে যাচ্ছে, তাই না? ড্রাই সিমেন্টের তো কোনোখানে ইউজ নাই। ওকে, সো হিস্ট্রি অফ সিমেন্ট যদি আমরা দেখি, অর্থাৎ এনশিয়েন্ট টাইম থেকে কিন্তু বিভিন্ন যে স্ট্রাকচার আমরা দেখি সেই 3000-4000 বছর আগে, তাহলে সেই স্ট্রাকচার গুলাতেও তো নিশ্চয়ই যে ব্লক গুলা ইউজ হয়েছে সেগুলাতেও তো বিভিন্ন রকম সিমেন্টাস ম্যাটেরিয়াল ইউজ হয়েছে। কারণ আমরা যেসব সিমেন্ট এখন দেখছি বর্তমানে, যে গ্রে কালারের পাউডার, এটার ইতিহাস কিন্তু খুব বেশি পিছনে না, এটার ইতিহাস নিয়ে অ্যাবাউট 200 বছর আগে।
তাহলে দেখা যাচ্ছে যে 200 বছর আগে কি 1000 বছর আগে 3-4 বছর 1000 বছর আগেও বিভিন্ন স্ট্রাকচার ছিল। তাহলে সেই সব স্ট্রাকচার গুলাতে কিভাবে তারা ছিল, যেমন ধরো তোমার যে 3000 বছর আগে যে গ্রিস সাম্রাজ্য বা রোম এরিয়াতে যে সব সাইকোপ্লিয়ান মেসনরি দেখা যায়, যেমন এখানে যে ছবিটা দেখানো আছে, এগুলো তো কোনো সিমেন্টিং ম্যাটেরিয়াল ছিল না। তাহলে এগুলা কিভাবে আটকানো ছিল? কারণ এই যে ব্লক গুলা এগুলো সবই ন্যাচারাল ব্লক। যে ব্লক গুলা তৈরি হচ্ছিল বা যে ব্লক গুলাকে তারা কেটে এনে বা এখানে যেভাবে বসাচ্ছে, এগুলার ভিতরেই সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল গুলা ছিল, যেগুলা ওয়েদারিং এর মাধ্যমে বা ওয়েদারের কারণে একটা আরেকটার সাথে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অ্যাটাচড হয়ে গেছে এবং এগুলা অনেক স্ট্রং বন্ডেড হয়ে গেছে। এবং যেহেতু এগুলো অনেক মোটা মোটা স্ট্রাকচার, দেখা যাচ্ছে যে এগুলা বহু হাজার হাজার বছর ধরে এখনো টিকে আছে। আবার যদি আমরা যে ইজিপশিয়ান যে বিল্ডিং গুলা দেখি, যে পিরামিড বা যে স্ট্রাকচার, সেগুলা কিন্তু এই যে ব্লক গুলা যে দেখা যাচ্ছে, এই ব্লক গুলা সবই তৈরি হতো তোমার দিয়ে ক্লে ব্রিক এগুলো, এবং এগুলাকে সানবার্ন করে বা অর্থাৎ তোমার আনবেকড অবস্থায় অনেক সময় গেঁথে দেওয়া হতো, অর্থাৎ শুকানো হতো রোদে এবং গাঁথা হতো। তো এই যে গাঁথা হতো বললাম, তার মানে এদেরকে একটাকে আরেকটার সাথে আটকানো হতো। আটকানোর জন্য কি ইউজ করা হতো? নীল নদীর কাদা। অর্থাৎ নীল নদীর কাদা খুবই অ্যাডহেসিভ, এটা প্রচন্ড রকম স্টিকি। সেই কাদা মাটিটা দিয়ে তারা এই ব্লক গুলাকে আটকাতে, যে পিরামিডের কাজে বলো বা ওই দেশে সেই সময় বিভিন্ন স্ট্রাকচার ইউজ হতো। তারপরে তোমার মেসোপটেমিয়ান সভ্যতা, যেটা তোমার ইউফ্রেটিস টাইগ্রিস নদীর ধারে যেগুলা, ইরাক যেটা এখন বর্তমানে, সেই সব জায়গাতে দেখা যেত যে ন্যাচারালি অ্যাভেলেবল বিটুমিনাস ম্যাটেরিয়ালকে তারা ইউজ করতো অ্যাজ সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল। একইভাবে আমরা দেখি যদি গ্রিক এবং রোমান যে বিভিন্ন সভ্যতা পরবর্তীতে তোমার তারপরে মানে বহু তোমার 1000-1200 শতাব্দীর দিকে দেখা যাচ্ছে যে তারা একটা মিক্সচার, যেটা কিনা তোমার লাইম এবং ভলকানিক অ্যাশ, এগুলার যে মিক্সচার, এই মিক্সচার কে তারা দেখতো যে এইটার থেকে এইটাকে যদি আমি পানির সাথে মিশাই, তখন দেখা যেত যে সেটা খুব ভালো একটা পেস্ট তৈরি হতো, এবং যে পেস্টটা শুকিয়ে গেলে দেখা যেত যে সেটা খুব ভালো বন্ড তৈরি করতো অন্য ইনগ্রেডিয়েন্ট গুলার সাথে। তো এই যে ভলকানিক অ্যাশ এবং স্ল্যাক লাইমের রিয়াকশন, এই জিনিসটা যে এলাকাটাতে ছিল সেই এলাকাটার নাম ছিল সম্ভবত পোজালিন সম্ভবত, আমার এক্সাক্ট ওয়ার্ডটা মনে নাই। তো ওইখান থেকে এই পোজোলান শব্দটা এসেছে, যেটা তোমাদেরকে ক্লাসে আমি পরবর্তীতে বলবো যে পোজোলান ম্যাটেরিয়াল হচ্ছে ফাইন ম্যাটেরিয়ালকে বলা হয়। অর্থাৎ এখানে যে ভলকানিক অ্যাশটা ওই এলাকাটা থেকে এসেছে দেখেই ওখান থেকে এটাকে বলা হয়তো পোজোলান থেকে পোজোলানিক ম্যাটেরিয়াল, অর্থাৎ ফাইন ইনগ্রেডিয়েন্ট আমরা সিমেন্টে অ্যাডিটিভস হিসেবে ইউজ করে থাকি। আমরা পরবর্তীতে যখন সিমেন্টের বিভিন্ন টাইপ দেখবো তখন এই জিনিসগুলো আরেকটু ডিটেলস আমরা জানবো। সো তাহলে দেখো সেই 1000 বছর আগেও কিন্তু সিমেন্টের যে বেসিক ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ আমরা যে সিমেন্টের মধ্যে যে লাইম ইউজ করছি এবং কম্পোজিট সিমেন্টের মধ্যে তোমার যে ভলকানিক অ্যাশ ইউজ করছি, এই জিনিসগুলোর ইউজ কিন্তু অনেক 1000 বছর আগেও ছিল। ঠিক আছে, সো ওইখান থেকে পোজোলান শব্দটা আসছে, ডিটেলস আমরা আবার পরে দেখবো। সো তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে সিমেন্টটা এখন ইউজ করি, এই যে পোর্টল্যান্ড সিমেন্ট বলা হয় এটাকে, অর্থাৎ এই যে গ্রে কালারের সিমেন্ট এখন আমরা ইউজ করি, এইটার যে ফর্মটা, বেসিক ফর্মটা, সেই ফর্মটা তৈরি হয়েছিল বাই হুম? জোসেফ অ্যাসডিন। সে আসলে একজন মেসন ছিল, অর্থাৎ উনি তোমার মিস্ত্রি কাজ করতেন, এইসব কনস্ট্রাকশনের কাজ করতেন। সে দেখলো যে আসলে তাকে আমি আসলে ফুল ক্রেডিট দিব না, কারণ পরবর্তী তার এর আগেও কয়েকজন দেখা গেছে যে এই রিলেটেড কাজগুলো করেছে, যে দেখা গেছে যে লাইমস্টোনের সাথে ক্লের যে একটা রিয়াকশন হয়, সিমেন্টের মেইন ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে একটা হচ্ছে লাইমস্টোন আর একটা হচ্ছে ক্লে। এই যে সিমেন্ট, এই লাইমস্টোন এবং ক্লে, এই দুইটাকে দেখা যায় যে মিক্স করে যদি হিট আপ করা হয়, তাহলে এদের ভিতরে বন্ডিং তৈরি হয়, এবং যেটাকে আমি গুঁড়া করে পেস্ট বানা ইউজ করলে সেটা খুব ভালো সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা যায়। সো এই কাজটা আসলে তোমার 1760-এর দিকেও আরো একজন লোক করে গিয়েছিলেন। তো তার কাজটাকে আরেকটু রিফাইন করেছে জোসেফ অ্যাসডিন, সেই কারণে এই পোর্টল্যান্ড সিমেন্টের প্যাটার্নটা তাকেই দেওয়া হয়েছে। সে দেখেছে যে ক্লে এবং লাইমস্টোন এই দুটাকে হাই টেম্পারেচারে মিক্স করে গ্রাইন্ড করে সেটাকে ওয়াটার অ্যাড করলে এটা একটা স্ট্রং সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল তৈরি করে।
সো সেই জন্যই সে এটার প্যাটেন্ট করেছে এবং এটার নাম দিয়েছে সে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড শব্দটা এসেছে হচ্ছে কারণ এইটা যে বানালো এই ক্লে এবং লাইমস্টোনের মিক্সচারের ফলে যে ইনগ্রেডিয়েন্টটা তৈরি হলো সেটার কালারটা ছিল ইংল্যান্ডের পোর্টল্যান্ড বলে একটা এলাকা আছে, সেই এলাকায় যে ন্যাচারালি অ্যাভেলেবল যে স্টোন গুলা পাওয়া যায় সেটার কালারের মতো ছিল, সেই কারণেই সে এটার নাম দিল পোর্টল্যান্ড। এছাড়া এটার আর অন্য কোনো সিগনিফিকেন্স নাই। তো সেখান থেকে এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা ওপিসি যাত্রা শুরু। এবং এখন এই সিমেন্টটা সারা পৃথিবীতে widely used একটা বিল্ডিং ম্যাটেরিয়াল এবং প্রতি বছর more than 3 billion tons of cement is manufactured all over the world. কেউ কিছু বলবা? ওকে ম্যাম গ্রিন্ডিং কি? হ্যাঁ হ্যাঁ আবার বলো, আমি কোশ্চেনটা শুনতে পাইনি। ম্যাম গ্রিন্ডিং কি ও জানতে চেয়েছিল। গ্রাইন্ডিং মানে হচ্ছে জিনিসটাকে গুঁড়া করা, ভেঙে ফেলা, গ্রাইন্ড করা। ওই যে আমরা বাসায় মিক্সচার মেশিন ইউজ করি না, যে জুস টুস বানাই বা কোনো যে মশলাপাতি গুঁড়া করি, ওইটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন। ঠিক আছে, ওকে। সিমেন্টকে ক্লাসিফাই করতে গেলে আসলে এটাকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। তো আমরা জানি যে সিমেন্ট ইজ আ মিক্সচার অফ ক্যালকেরিয়াস, সিলিশিয়াস এন্ড আর্জিলিশিয়াস ম্যাটেরিয়াল। ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল বলতে বোঝাচ্ছে যে লাইমস্টোন, ঠিক আছে, ক্যালসাইট বা লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট। সিলিশিয়াস ম্যাটেরিয়াল বেসিক্যালি তোমার যেটার মধ্যে কন্টেন্ট সিলিকা থাকে, অর্থাৎ আমি যে স্যান্ড ইউজ করি বা ওই ধরনের ওই ম্যাটেরিয়াল গুলাকে। আর আর্জিলেশিয়াস ম্যাটেরিয়াল হচ্ছে ক্লেই সাবস্টেন্স যেটা আমরা ইউজ করি। অর্থাৎ এই তিনটা ম্যাটেরিয়াল তার সাথে আরো কিছু অ্যাডিটিভস থাকে, তাদের মিক্সচার দিয়ে বেসিক্যালি সিমেন্টটা তৈরি হয়। তো সিমেন্টের র ম্যাটেরিয়াল কি ইউজ করছি তার উপর ডিপেন্ড করে, এবং তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে ন্যাচারাল সিমেন্ট এবং আর্টিফিশিয়াল সিমেন্ট হিসাবে ডিফাইন করতে পারি। ন্যাচারাল সিমেন্ট মানে দেখো যে এখানে যেমন ছবিতে দেখা যাচ্ছে ন্যাচারালি যে বিভিন্ন উইদারিং রিয়াকশন কেমিক্যাল অ্যাকশন গুলো হয়, তার ফলে এনভায়রনমেন্টে অ্যাভেলেবল যে আর্জিলেশিয়াস, ক্যালকেরিয়াস এবং সিলিশিয়াস ম্যাটেরিয়াল গুলো থাকে, তাদের নিজেদের মধ্যে ন্যাচারাল রিয়াকশন হয় এবং ন্যাচারাল রিয়াকশনের ফলে তারা এইসব নতুন ফরমেশন গুলা তৈরি করে। সো এগুলাকে যখন আমি কালেক্ট করছি, সাধারণত এইগুলোর মধ্যে 20 to 40% আর্জিলেশিয়াস ম্যাটেরিয়াল থাকে এবং মোস্ট অফ দা ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল থাকে। সো এগুলাকে যখন আমি নিয়ে গুঁড়া করে সেটার সাথে পানি মিক্স করছি, তখন দেখা যায় এটা সিমেন্টিশিয়াস ক্যারেক্টারিস্টিক্স শো করে। সো ন্যাচারাল ম্যাটেরিয়াল ইউজ করার সুবিধা হচ্ছে যে এটাতে আমার ডেফিনেটলি কস্ট কম লাগছে, কারণ এখানে আমার কিনে হাই টেম্পারেচারে বার্ন করতে হচ্ছে না, প্রসেসিং কম লাগছে। বাট অসুবিধাটা হচ্ছে যে বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে এদের কন্টেন্টস গুলো, কম্পোজিশন গুলো ভ্যারি করে। সো সেই কারণে দেখা যায় যে, এবং এটার মধ্যে অনেক ধরনের ইম্পিউরিটিস থাকে, যে কারণে ন্যাচারালি অ্যাভেলেবল সিমেন্টটা বড় ধরনের স্ট্রাকচার তৈরিতে ইউজ করা হয় না। সেসব ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল সিমেন্ট ইউজ করি, যেখানে আমরা হাই টেম্পারেচারে এই আর্জিলিশিয়াস এবং ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল গুলাকে বার্ন করে ক্লিংকার তৈরি করি এবং তার সাথে কিছু জিপসাম অ্যাড করি। জিপসামটা কেন অ্যাড করি? এটা মেইন রিজন হচ্ছে এটা সেটিংটাকে কিছুটা ডিলে করে দেয়। সেটিং এর ডেফিনেশন তোমাদেরকে আমি 202 ক্লাসে বলেছিলাম। সো তাহলে দেখা যাচ্ছে যে এখানে সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট গুলাকে যখন এই বার্নারে নিয়ে যাওয়া হয়, তখন সেটা হাই টেম্পারেচারে এর ভিতর রিয়াকশন হয়, দেন সেখান থেকে আমার সিমেন্টের ক্লিংকার গুলা তৈরি হয়। আমি যদি তোমাদেরকে একটা ভিডিও একটু দেখাই। ওকে, এটা দেখো, এটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং একটা ভিডিও দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখো লাইমস্টোন, যেটা আমরা ন্যাচারালি অ্যাভেলেবল লাইমস্টোনকে কালেক্ট করে আনা হচ্ছে এবং এটাকে বেল্ট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্রাশারে, যেটাকে যে গ্রাইন্ডিং বলা হচ্ছিল ওরকম ভাবে ক্রাশারে নিয়ে যেয়ে এটাকে ছোট 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 টুকরা করে ফেলা হয়, ক্রাশ করে ফেলা হয়। দেন সেটাকে এখানে আনার পরে র মেটেরিয়াল স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছে, দেন বেল্ট দিয়ে এটাকে দেখো এখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে এই যে আমার যে বেসিক ইনগ্রেডিয়েন্ট গুলো আয়রন ওর, স্যান্ড, ক্লে, এই সবগুলাকে একসাথে তখন মিক্স করা হচ্ছে। মিক্স করার পরে সেগুলাকে যেখানে নিয়ে যে আরো ফার্দার মিক্স করা হচ্ছে এবং এখানে দেখো কি অ্যাড হচ্ছে, পানি। অর্থাৎ জিনিসটাকে আমি এখন স্লারি বানাচ্ছি, ঠিক আছে।
এই জিনিসটাকে, অর্থাৎ এখানে যে আমার যে র ইনগ্রেডিয়েন্ট গুলো ছিল সেগুলোকে একসাথে মিক্স করা হচ্ছে এবং তার সাথে পানি অ্যাড করা হচ্ছে। যেহেতু এখানে পানি অ্যাড করা হয় সেই জন্য এটাকে বলা হয় ওয়েট প্রসেস। আবার উইদাউট অ্যাডিশন অফ ওয়াটারও কিন্তু একইভাবে সিমেন্ট তৈরি করা যায়, সেটাকে ড্রাই প্রসেস বলে। এগুলো আমরা পরে আবার ডিটেলসে দেখবো। সো এখন জাস্ট বেসিক জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে। সো এখানে গ্রাইন্ডিং মেশিনের মধ্যে এগুলোকে আরো ছোট 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 করে গুঁড়া করে ফেলা হয় এবং এই স্লারিটাতে যেগুলো ওভারসাইজ সেগুলোকে আবার এখানে ব্যাক করানো হয় এবং স্লারিটাকে এখানে মিক্স এবং ব্লেন্ড করা হয় যাতে এদের মধ্যে হোমোজিনিয়াস একটা মিক্স তৈরি হয়, অর্থাৎ পুরোটা ভলিউমটার মধ্যে যেন সবগুলো ইনগ্রেডিয়েন্ট প্রপারলি ইউনিফর্মলি মিক্স থাকে। দেন সেটাকে পাম্প করে নিয়ে যাওয়া হচ্ছে কিনে। এই যে কিনে যেখানে তাদেরকে বার্ন করা হয় হাই টেম্পারেচারে, এখানে দেখো বার্নারটা কিন্তু এই এন্ডে আর ম্যাটেরিয়ালটা ঢুকাচ্ছি আমি এই এন্ড থেকে, তার মানে এই অংশটার টেম্পারেচার সবচেয়ে হাই, প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস, এবং এই দিকে টেম্পারেচার অনেক কম। তো এই যে প্রথম জোনটা, এই জোনটা প্রি হিটার হিসেবে কাজ করে, অর্থাৎ ম্যাটেরিয়ালটাকে প্রি হিট করে। আর যখন ধরো একটা ইয়েতে বেকাররা যখন কেক বানায় তারা কিন্তু চুলাটাকে বা ওভেনটাকে আগে প্রি হিট করে নেয়। প্রি হিট করে নিয়ে সেটা কি হয়, যখন ম্যাটেরিয়ালটা তার মধ্যে ঢুকে এটার ভিতরে যে এক্সেস ওয়াটারটা থাকে সেটা এভাপোরেট করে চলে যায়। সো প্রি হিট জোনটা বেসিক্যালি ওই ওয়াটার রিমুভের কাজটা করে। দেন প্রি হিটেড ম্যাটেরিয়ালটাকে নিয়ে যাওয়া হয় মিডল জোনে। এই অংশের টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 1000 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাটাতে তোমার ক্যালসিনেশন হয়। ক্যালসিনেশন মানে আমার যে লাইমস্টোন গুলা ছিল এগুলো তখন এই টেম্পারেচারে এসে ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হয়ে যায় এবং এইখানে যখন এই যে বার্নার হাই টেম্পারেচার জোন যেখানে তোমার প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গাটায় তখন আমার সিলিকা থেকে সিলিকা অক্সাইড এবং অন্যান্য আয়রন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো তৈরি হয় এবং ওই এই জোনে যখন যে ক্যালসিয়ামের যে অক্সাইড তৈরি হয়েছিল তারা তখন এই জোনে তৈরি হওয়া সিলিকা অক্সাইড এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টের সাথে রিঅ্যাক্ট করে সিমেন্টের মেইন যে কন্টেন্ট বা মেইন যে জিনিস ক্লিংকার, সেই ক্লিংকার গুলাকে তৈরি করে। সো এই ক্লিংকার গুলো যখন এখান থেকে বের হয়, এই দেখো বেল্টে করে এগুলাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ ম্যাম কিনের হিটটা প্রডিউস হচ্ছে কোত্থেকে? বার্নার দিয়ে, কোল দিয়ে বা অন্য হিট প্রডিউসিং এলিমেন্ট দিয়ে। আর তাহলে ম্যাম ওই মিক্সচারটা মানে মিক্সচারটা কোন দিক দিয়ে তাহলে ম্যাম যাচ্ছে? মনে হচ্ছে এখানে পিকচার দেখে মনে হচ্ছে বার্নারের ভিতর দিয়ে। এটা তো একটা 2 ডাইমেনশনাল তুমি দেখতেছো তাই না? সো এখানে দেখা যাচ্ছে এখান থেকে বার্নারের ভিতরে পড়ার পর এটা নিচে পড়ছে, বার হিটারের অ্যারেঞ্জমেন্টটা এইদিকে উপরে একটা অংশে আছে। এক একটা জায়গায় এটা জাস্ট একটা টিপিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট দেখানো হচ্ছে। তুমি যখন একটা বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেখবে, এটা ইটস এ হিউজ, আমি জানি না তোমরা কোথাও সিমেন্ট ফ্যাক্টরি দেখেছো কিনা, সেখানে দেখবে এটা একটা হিউজ কোয়ান্টিটি এবং এগুলাকে বিভিন্ন স্টেপের ভিতর দিয়ে নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরিয়ে এগুলাকে নিয়ে করা হয়, ঠিক আছে? সো এখানে জাস্ট আমি এটা একটা টিপিক্যাল ফর্মে দেখানো হচ্ছে, এত সহজ না, মানে যেটাকে এটাকে যত ইজি দেখাচ্ছে মেইন সেটআপটা আরো অনেক কমপ্লিকেটেড। তোমরা যে কোনো ইউটিউব দেখলে ওখানেও পেয়ে যাবা। সো এখানে দেখা যাচ্ছে যে এটা এখানে নিয়ে আসার পরে আমি এখানে এই জিনিসগুলোকে নিয়ে আসা হচ্ছে। সো দিস আর দ্য ক্লিংকার, দিস আর এখানে ক্লিংকার কেন আসছে, এটা তো ক্লিংকার হবে, মানে যে ভিডিওটা বানাইছে সে বানান ভুল করছে, এটা হচ্ছে ক্লিংকার, CLINKER। এগুলো হচ্ছে ক্লিংকার, যেটা সিমেন্টের মেইন ইনগ্রেডিয়েন্ট। এগুলোর সাইজ সাধারণত তোমার নিয়ার অ্যাবাউট 1/2 ইঞ্চি নডুলস এর মতো, ছোট ছোট বলের মতো তৈরি হয়। অর্থাৎ ওই কিনের ভিতরে এই যে আমি যে র ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়েছিলাম তাদের রিঅ্যাকশনের ফলে এই একসাথে হয়ে তারা এই ক্লিংকারটা ফর্ম করে। এর সাথে বাইরে থেকে এটাকে ঠান্ডা করার পরে এর সাথে অ্যাড করা হয় জিপসাম। এই জিপসাম একটা সার্টেন পার্সেন্টেজ, সাধারণত 3 to 5% অফ ড্রাই ওয়েট অফ সিমেন্ট, এখানে জিপসাম অ্যাড করে দেওয়া হয় যাতে করে, এবং সেটাকে তারপরে গ্রাইন্ড করে সিমেন্ট পাউডার তৈরি করা হয়। তো গ্রাইন্ড করা হয় এমন ভাবে মিহি ভাবে যাতে এটার সাইজ, মোস্ট অফ দ্য সাইজ যাতে 10 মাইক্রন কম হয় বা 10 মাইক্রোমিটারের থেকে কম হয়ে থাকে। ওকে, সো এটা এখানে আমাদের টাইম আছে কি? তোমাদের সাথে আমার ক্লাস কয়টা পর্যন্ত? ম্যাম 11:50 তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা 2 মিনিট। ম্যাম একটা কোশ্চেন ছিল, স্লারিটা কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, স্লারি
স্লারি মানে স্লারিটা কি যখন বলতে? তুমি পেস্ট বানাও, যে পেস্টটা অনেক থকথকা মানে অনেক বেশি ফ্লোয়েবল থাকে, পানির পরিমাণ বেশি থাকে, সেটাকে বলা হয় স্লারি। ঠিক আছে, কোন মিক্সচার ধরো তুমি যেটা ধরো যে জিনিসগুলো সহজে পানির সাথে মিশে যায়, কাদার মধ্যে তুমি যদি বেশি পানি দাও জিনিসটা থকথকা হয়ে যায় না, সেটাকে বলা হয় স্লারি। কারণ স্লারিটাতে পানি বেশি থাকার কারণে এটা সহজে ফ্লো করে। ঠিক আছে, সো তাহলে দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল সিমেন্টের সুবিধাটা কি, যে এটা আমি যে কোনো ডিজায়ার্ড কালার, অর্থাৎ চাইলে এর সাথে আমি আর্টিফিশিয়াল কালার অ্যাড করে বিভিন্ন কালারের সিমেন্ট করতে পারি। তারপরে এটার ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট গুলা, মেইন যে ইনগ্রেডিয়েন্ট গুলা, এগুলাকে কমায় বাড়ায় তার সেটিং টাইম চেঞ্জ করতে পারি, তার রেট অফ হার্ডেনিং, তার রেট অফ হিট ইভলিউশন, কোয়ালিটি অফ সিমেন্ট সব কিছুই আমি কন্ট্রোল করতে পারি ইনগ্রেডিয়েন্ট গুলাকে কমায় বাড়ায়, এবং একই সাথে আমি অনেক বেশি পরিমাণে সিমেন্ট ম্যানুফ্যাকচার করতে পারছি। কে কি বলছো? আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে আমি অলরেডি বলেছি যে আমার যে মেইন ইনগ্রেডিয়েন্ট গুলো যে কম্পোজিশন, তার মধ্যে থাকছে ক্যালসিয়াম, সিলিকা, অ্যালুমিনা এবং আয়রন। ক্যালসিয়ামের সোর্স হিসেবে আমরা মোস্টলি ইউজ করে থাকি ন্যাচারালি অ্যাভেলেবল লাইমস্টোন, মার্বেল অথবা চক, এবং সিলিকা এবং অ্যালুমিনার সোর্স হিসেবে সাধারণত আমরা স্যান্ড এবং ক্লে নিয়ে থাকি, এবং আয়রনও ইউজ করে থাকি আয়রনের সোর্স হিসেবে। এবং তার সাথে সাথে অনেক সময় আমরা এক্সট্রা কিছু মেটেরিয়াল ইউজ করে থাকি অ্যাডিটিভ, যেমন শেল বা শেলস, কারণ দিস আর অলসো দ্য সোর্স অফ ক্যালসিয়াম, বা মিল স্কেল, এগুলা আমরা এক্সট্রা অ্যাড করে থাকি লাইমের সোর্স হিসেবে। সো এগুলাকে মিক্স করার পরে, যেটা আমি এই যে তোমাদের ভিডিওতে দেখালাম, এই কিনে বর্ন হয়, এই যে দেখো যেখানে বার্নার, যে জিজ্ঞেস করছিল যে কি দিয়ে করা হয়, বার্নার এখানে অ্যাড করা থাকে, এবং ইনলেট দিয়ে জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে যে তোমার বাতাসটা ইয়ে হয়ে যায়। তো এখান থেকে তোমার বার্নিটা ইনলেট না আউটলেট হচ্ছে, যাই হোক সেখান থেকে এক্সস্ট যে তোমার প্রি হিটের ফলে যে গরম হয়ে যায় বাতাসটা, তখন এই দিক দিয়ে বের হয়ে চলে যায়। সো তাহলে দেখা যাচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে মিড জোন, ড্রাইং জোন কি, যে প্রি হিট জোন, অর্থাৎ তার ভিতরে যে স্লারিটা যে ঢুকছে, স্লারিটা যখন এই জোনে আসছে, বার্নারের এই যে হিটটা এখান থেকে যাচ্ছে, সো এই জায়গাটায় সে প্রি হিট করছে, অর্থাৎ তাহলে তার ভিতরে যে পানিটা আছে সেটাকে বের করে নিয়ে যাচ্ছে। তারপরে যখন ফার্দার এটা নিচের দিকে যাচ্ছে, এইখানে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে কি হচ্ছে, ক্যালসিনিং জোন। ক্যালসিনিং জোনে কি হচ্ছে, লাইমস্টোনটা ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। আর ক্লিংকারিং জোন যেটা সেকেন্ড জোন, এই জোনের টেম্পারেচার সবচেয়ে বেশি। এখানে ক্লে এবং স্যান্ডি ম্যাটেরিয়ালস গুলা কি করছে, সিলিকেটকে ওখান থেকে আমি সিলিকেট পেয়ে যাচ্ছে, এবং সেই সাথে সাথে কিছু পরিমাণ অ্যালুমিনেট এবং ফেরাস অক্সাইড তৈরি হচ্ছে। সো তার মানে দেখা যাচ্ছে যে সিমেন্টের যে ক্লিংকারটা তৈরি হচ্ছে, তার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্ট থাকছে এরা, এবং যখন তারা ক্লিংকার ফর্ম করছে, তারা কিন্তু তখন ইন্ডিভিজুয়াল ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ফেরাস অক্সাইড হিসেবে থাকছে না, তারা আবার নিজেদের মধ্যে কম্পাউন্ড হয়ে বিভিন্ন এলিমেন্ট তৈরি করছে। সো আয়রন এবং বক্সাইড সাধারণত আমরা সোর্স অফ আয়রন অক্সাইড হিসেবে ইউজ করে থাকি। এইটা দেওয়ার কারণটা কি, এই যেখানে যখন আমরা মিক্স করছি দেখছি যে ক্যালসিয়াম, ক্লে, স্যান্ড, these provides the main constituents of cement. তাহলে আয়রন ওরটার কাজটা কি, আয়রন ওরটা কিন্তু স্ট্রেংথ কন্ট্রিবিউশন কম, বাট এটা কি করে, কিনের টেম্পারেচারটাকে কন্ট্রোল করে, এটার হিটটাকে কন্ট্রোল করে, এটাতে যে প্রচন্ড হিট তৈরি হয় সেই হিটটাকে মিনিমাইজ করার জন্য এটা আসলে একটা অ্যাডিটিভ হিসেবে কাজ করে, যাতে করে ক্যালসিনেশনের মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইড ফর্মেশন এবং সিলিকা অক্সাইড ফর্মেশনটা যেন প্রপারলি হয়, হোমোজেনিয়াস হয়। সো এইভাবে আমরা যে সিমেন্টটা পেয়ে থাকি, যে একেবারে যে বেসিক ইনগ্রেডিয়েন্ট গুলো এখানে দেখানো হলো, সেটা থেকে আমরা যেটা পাচ্ছি সেটাকে বলা হয় অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। সো তাহলে যেটা বলছিলাম যে এই যে ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এবং আয়রন অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড, এদের যে ফর্মগুলা, এরা নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে তৈরি করছে ক্লিংকার। সো সেই ক্লিংকারের মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ড গুলা থাকে, মেজরলি দিস আর দ্য কেমিক্যাল কম্পাউন্ডস। একটা কি, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমাইড এবং টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট। এই যে ইনগ্রেডিয়েন্ট গুলা আছে, এই ইনগ্রেডিয়েন্ট গুলাই কিন্তু যখন আমি এর মধ্যে পানি অ্যাড করব, এই কেমিক্যাল কম্পাউন্ড গুলা তখন ওই পানির সাথে রিঅ্যাক্ট করে, এবং তাদের রিঅ্যাকশনের ফলে সিমেন্টের এই বন্ডিং ক্যাপাসিটিটা বা বন্ডিং কোয়ালিটিটা তৈরি হয়। এটুকু বুঝছো সবাই?
এটুকু বুঝছো তো সবাই? তাহলে সিমেন্ট কিরকম বিহেভ করবে, সে কি রেটে হাইড্রেট হবে, কি রেটে তার বন্ডিং তৈরি হবে, সেটা কি কতটুকু স্ট্রং হবে, সেইটা ডিপেন্ড করে এদের পার্সেন্টেজের উপরে। যে সিমেন্টে ট্রাইক্যালসিয়াম সিলিকেট বেশি থাকবে সেটা দ্রুত শক্ত হয়, দ্রুত তার স্ট্রেংথ ডেভেলপ করে। যে সিমেন্টের মিক্সচারের মধ্যে ডাইক্যালসিয়াম সিলিকেট বেশি থাকবে সেটা খুব স্লো তার স্ট্রেংথ ডেভেলপমেন্ট হয়। সো এরকম এক একটা ইনগ্রেডিয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম, যেটা আমরা পরের ক্লাসে আরো ডিটেলসে পড়বো, এবং আমি তোমাদের ল্যাব ক্লাসে এটা নিয়ে অনেক ডিটেলসে বলবো। কারণ এই যে সিমেন্টের যে সেটিং বা সিমেন্টের যে নর্মাল কনসিস্টেন্সি, এগুলা কিন্তু ডিপেন্ড করে পার্সেন্টেজ অফ দিস ইনগ্রেডিয়েন্ট। কারণ আমরা একটু আগে বললাম যে যদি আমার ট্রাইক্যালসিয়াম সিলিকেট বেশি থাকে তাহলে সে তাড়াতাড়ি সেট করবে, তাহলে তার সেটিং টাইম কি কম হবে। যদি ডাইক্যালসিয়াম সিলিকেট বেশি থাকে সেক্ষেত্রে তার রিঅ্যাকশন স্লো হবে, তাহলে তার সেটিং টাইম বেশি হবে। সো এই পার্সেন্টেজ গুলো আমরা কিভাবে ভ্যারি করাই, ওই যে র ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমরা দিচ্ছি, অর্থাৎ যে লাইমস্টোন, অ্যালুমিনা, সিলিকা, এগুলার কন্টেন্টস গুলার পার্সেন্টেজ ভ্যারিয়েশন করে আমরা এদের কন্টেন্টস গুলাকে ভ্যারি করতে পারি। আর যখনই আমি বেসিক পার্সেন্টেজ থেকে চেঞ্জ করে অন্য পার্সেন্টেজ যাব, তখন আমি ডিফারেন্ট টাইপের সিমেন্ট পাবো।